গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2-তে আমাদের আজকের নিবেদন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা পলাতক ও অনুসরণকারী। তুমি? রবি ঠোঁটে আঙুল দিয়ে বলল, চুপ। চকিতে একবার পেছন দিকে তাকালো, এক পা এগিয়ে এসে বলল, পিসেমশাই বাড়িতে আছেন? অশোকদা আছেন? জয়ন্তী দুদিকে মাথা নেড়ে জানালো, ওরা নেই। পিসিমা আছেন তো? হ্যাঁ। জয়ন্তী রবির সর্বাঙ্গে চোখ বোলালো, তারপর বলল, তোমার পায়ে এত কাদা, উঠোন ওই কলে পা ধুয়ে না ভালো করে। জয়ন্তী নিজেই কলটা খুলে দিয়ে নিচু গলায় জিজ্ঞেস করল, এতদিন কোথায় ছিলে? বৌদি, আমার খুব খিদে পেয়েছে, কিছু খাবার আছে? মুড়ি টুড়ি হলেই চলবে। ওপরে এসো। সিঁড়ি দিয়ে দোতলায়, সিঁড়ির মুখেই পিসিমা, চোখে ভালো দেখতে পান না। কে এসেছে বৌমা? আমাদের রবি। আবছা দৃষ্টিময় দুটি চোখ রবির দিকে। একটি শিশু এখন যৌবন পেয়েছে, তবু শিশুটিকে দেখে ওই চোখ। আয়, দাঁড়িয়ে আছিস কেন? সেজ পিসি, আমার খুব খিদে পেয়েছে। প্রৌঢ়ার পা দুখানি প্রণাম নেবার জন্য প্রস্তুত, কিন্তু ক্ষুধার্তের কি ওসব মনে থাকে? সে জয়ন্তীর দিকে তাকিয়ে বলল, একটু তাড়াতাড়ি। পিসে জিজ্ঞেস করলেন, এক্ষুনি চলে যাবি নাকি? আজ থাকবি না? অশোকদার সঙ্গে কয়েকটা কথা আছে। বরদা কেমন আছে এখন? একই রকম। আর তোর মা? অনেকদিন চিঠি পাইনি। রবি রেগে গিয়ে কড়া গলায় বলল, বলছি না আমার খিদে পেয়েছে, খাবার টাবার কিছু দেবে কিনা বলো, নাকি শুধু জেরাই করবে? ছেলের মেজাজ কি, কদিন ধরে খাসনি? এক বাটি মুড়ির সঙ্গে পেঁয়াজ, লঙ্কা, চানাচুর মিশিয়ে মোটামুটি সুখাদ্যে পরিণত করে নিয়ে এলো জয়ন্তী। রবির হাতে তুলে দিয়ে বলল, এখন এটা খাও, লুচি ভাজছে এক্ষুনি। এতেই হবে, লুচি টুচি ভাজতে হবে না। চায়ের জল বসাই? হ্যাঁ, বসাও। এই এক মাসেই তুমি অনেক রোগা হয়ে গেছ, নিজের ওপরেও কি একটু মায়া দেয়া নেই? অশোকদা দিন দিন মোটা হচ্ছে, তুমি তোমার স্বামীর শরীরের যত্ন নিতে পারো না? চোখ দুটো তো একেবারে বসে গেছে, করাত্রির ঘুমোওনি। যাও, তাড়াতাড়ি চায়ের জল বসাও। রবি মুড়ি চিবোতে চিবোতে চলে এলো জানলার কাছে। বাইরে অন্ধকার হয়ে এসেছে, চোখ সরু করে চেয়ে রইল বাইরে। একটুক্ষণের মধ্যেই দেখতে পেল তিনজন লোক পাশাপাশি হেঁটে আসছে, নিজেদের মধ্যে গল্পে মত্ত। এ বাড়ির কাছাকাছি এসে তারা একসঙ্গে মুখ তুলে তাকাল। নিস্পন্দ হয়ে দাঁড়িয়ে রইল এক মুহূর্ত, তারপর যেন একটা সমবেত দীর্ঘশ্বাস ফেলে তারা এগিয়ে আসতে লাগল এই বাড়ির দিকে। রবি হাতের অর্ধসমাপ্ত মুড়ির বাড়িটাকে ঠক করে নামিয়ে রাখল নিচে, দ্রুত বেরিয়ে এলো ঘর থেকে। বাড়ির কারুর কাছ থেকে বিদায় না নিয়ে নেমে এলো নিচে, বেরিয়ে গেল বাড়ি থেকে। বেরিয়ে এসে দৌড়তে লাগল। সেই তিনজন লোক এ বাড়ি পেরিয়ে এসে এক পলক দেখতে পেল অপসৃয়মান রবির চেহারা। তারা ব্যস্ত হল না, কোনো রকম চাঞ্চল্যও প্রকাশ পেল না। 1 নং অনুসরণকারী বলল, এবারেও চলে গেল। 2 নং অনুসরণকারী বলল, ঠিক আছে। 3 নং অনুসরণকারী পকেট থেকে একটা কাগজ বার করে চোখের সামনে রেখে বলল, এবার কোথায়, দমদম না শ্রীরামপুর? 1 নং বলল, দমদম। 2 নং বলল, তাহলে এখানকার ব্যাপারটা মিটিয়ে ফেলা যাক। 3 নং পকেটে হাত ঢুকিয়ে বলল, শীতটা বেশ জমিয়ে পড়েছে আজ, মোড়ের দোকানে দেখে এলাম গরম চপ ভাজছে। 1 নং তার কাঁধের ঝোলা থেকে একটা বোমা বার করে ছুঁড়ে মারল বাড়িটার দরজার উপরে। 2 নং বেশ সন্তুষ্টভাবে বলল, বাহ, আওয়াজটা বেশ। 3 নং বলল, তাড়াহুড়োর তো কিছু নেই, চলো কয়েকটা চপ খাওয়া যাক। রবি একটা বাড়ির সামনে দাঁড়িয়ে অনুচ্চ গলায় ডাকল, চন্দন, চন্দন। কেউ সাড়া দিল না।
রাত প্রায় 9:30। মফস্বল পাড়া নিঝুম। মাঝে মাঝে শোনা যায় সাইকেল রিকশার শব্দ, অনাবশ্যক কুকুরের ডাক। রবি এবার জোরে ডাকল, চন্দন। দোতলার বারান্দা থেকে একটি অল্পবয়সী মেয়ে শরীর ঝুঁকিয়ে বলল, কে? চন্দন আছে? দাদার জ্বর, বিছানা থেকে উঠতে পারবে না, ঘুমোচ্ছে। একবার দরজাটা খুলে দাও। আপনার নাম কি? দরজাটাকে খুলে দাও। রবি ঝট করে পেছনে ঘুরে দাঁড়াল। দুটো সাইকেল রিকশা তখন বড় রাস্তায় সদ্য থেমেছে। দরজা খোলার জন্য অপেক্ষা করতে পারল না রবি, দৌড়ে অন্ধকারে মিলিয়ে গেল। সেই 3 জন এসে দাঁড়ালো বাড়ির সামনে। 1 নং বলল, ভেতরে ঢুকে নে, আমি দেখেছি। 1 নং কোনো কথা না বলে এগিয়ে গেল দরজার সামনে। সে ধাক্কা মারবার আগেই দরজা খুলে গেল। একটি 14-15 বছরের মেয়ে সদ্য শাড়ি পরা ধরেছে, এখনো ভালো করে শেখেনি। 2 নং শান্ত গলায় জিজ্ঞেস করল, চন্দনের সত্যি জ্বর হয়েছে? মেয়েটি বলল, আজ 104 উঠেছিল। আপনারা কোথা থেকে আসছেন? রবিবাবুর কাছ থেকে। তোমার দাদাকে একটু দেখে আসব? এখন তো ঘুমোচ্ছে। আচ্ছা থাক, কিছু বলতে হবে? বলে দিও রবিবাবুর খোঁজ করতে 3 জন লোক এসেছিল, তাহলেই বুঝতে পারবে। 2 নং দরজার কাছ থেকে সরে আসার পর 3 নং জিজ্ঞেস করল, এখানে কি আর ওটার দরকার আছে? 1 নং বলল, আমার তো মনে হয়। 3 নং বলল, আমারও ছোট ভাইটার জ্বর, আমিও মনে হচ্ছে জ্বরে পড়বে এবার। 2 নং তার কপালে হাত দিয়ে বলল, কই টেম্পারেচার নেই তো? ভেতরে ভেতরে টের পাচ্ছি। আহ, যদি এখন একটু লেপের তলায় যাওয়া যেত। 1 নং বলল, এখানকার কাজটা সেরে ফেলা যাক, দেরি করে লাভ নেই। 3 নং বলল, কদিন ধরে 1 ফোঁটা ঘুম নেই, আর শীতও পড়েছে তেমনি, ভগবানের একটু মায়া দয়াও নেই। 2 নং বলল, হারামির বাচ্চাটা বড্ড জ্বালাচ্ছে। 1 নং থলে থেকে বার করে আর একটা বোমা ছুঁড়ল বাড়ির দরজায়। নিস্তব্ধ নিশীথ কেঁপে উঠল সেই শব্দে। কুকুরগুলো তার স্বরে ডেকে উঠল। রবি সারারাত্রি গঙ্গার ঘাটে শ্মশানে গিয়ে বসেছিল। মাঝে মাঝে ঘুমের ঢুলুনি আসতেই সে উঠে একটু পায়চারি করে নিচ্ছিল, কখনো দাঁড়াচ্ছিল চিতার ধারে। সারা রাত ধরেই 4টে চিতা জ্বলছে, লোকজনের আনাগোনার বিরাম নেই। কারো তাকে কোনো প্রশ্ন নেই। চিতার ধোঁয়ায় সর্বক্ষণ তার চোখ ছলছলে। অনায়াসেই তাকে শ্মশান যাত্রীদের অন্যতম মনে করা যায়। বহুদিন কারোর মৃত্যুতে তার চোখ দিয়ে জল পড়েনি। বিশেষত শ্মশানে এলে মনে হয় মৃত্যু নিছক একটা নির্লিপ্ততার ব্যাপার, এর কোনো ভালো বা মন্দ দিক নেই। রবি তার গেঞ্জিহীন বুকে হাত রাখে, হঠাৎ তার নিজেকে আদর করতে ইচ্ছে হয়। নিজের বুকটা অন্যের বুক মনে করে সে হাত বুলোয়। ভোর হবার পর স্নানের পুণ্য অর্জনকারীদের ভিড়ে মিশে গিয়ে সে হাঁটতে হাঁটতে চলে আসে হাওড়া স্টেশনে। শ্রীরামপুরের ট্রেন ধরে। সুশান্ত তখন বাজারের থলে হাতে বেরুচ্ছিল। রবি তাকে বলল, আমি আজ এখানে থাকব। সুশান্ত ইতস্তত করে বলল, দিল্লি থেকে আমার বাবা আসছেন এখানে। রবি বলল, আজকের দিনটা অন্তত থাকতেই হবে আমাকে। খোকন আছে গোঁসাইপাড়ায়, ওদের কাছে খবর পাঠাবো? না, কোনো দরকার নেই। সারাদিনটা রবি পড়ে পড়ে ঘুমোল। অনেক দিনের ঘুম পাওনা ছিল তার। মাঝখানে উঠে একবার শুধু স্নান করে খেয়ে নিল। স্নান করল অনেকক্ষণ ধরে, খেতে বেশি সময় লাগল না। তার শার্ট আর প্যান্ট এতদূর অপরিচ্ছন্ন হয়ে গিয়েছিল যে স্নান করে উঠে ওই পোশাক আর পরা যায় না। সুতরাং তাকে পরে নিতে হল সুশান্তর ধুতি ও পাঞ্জাবি। অন্যরকম দেখাচ্ছে তাকে। সে বলল, অন্যরকম পোশাক পরার মতন আমি যদি অন্য একটা মানুষ হয়ে যেতে পারতাম। এই বলেই সে ঘুমিয়ে পড়ল। ঘুমিয়ে ঘুমিয়ে সে একটা জাহাজের স্বপ্ন দেখল।
ঘুম ভেঙে উঠে রবি দেখল বাইরেটা অন্ধকার হয়ে গেছে, সন্ধে এখন গাঢ়। সে আশ্রয় পেয়েছে ছাদের একটা ছোট ঘরে। চটপট উঠে ছাদ থেকে উঁকি দিয়ে দেখে নিল চতুর্দিক, কেউ নেই। তখন সুশান্তের স্ত্রী রূপা তার জন্য চা নিয়ে এসেছে। চায়ে চুমুক দিয়ে রবি জিজ্ঞেস করল, আপনার কাছে কি অ্যাসপিরিন বা ওই জাতীয় কিছু আছে? না তো, আনিয়ে দেব? থাক, সন্ধ্যের পর রোজই এক ধরনের মাথার যন্ত্রণা, আবার কমেও যায় আপনি। সুশান্ত ফেরেনি অফিস থেকে? আর একটু বাদেই ফিরবে। আপনি এখন নিচে যান, সুশান্ত এলে পাঠিয়ে দেবেন। আপনি এখন কিছু খাবেন? আমাকে সাধাসাধি করে কেউ কখনো খাওয়ায় না, খিদে পেলে আমি চাইব। বাড়িতে মুগের ডাল আছে? এবেলা রাঁধতে পারবেন? বহুদিন খাইনি। আপনার বাড়িতে? আপনি নিচে যান, আমি একটু একা থাকতে চাই। ঘরের আলো না জ্বালিয়ে রবি গুম হয়ে বসে রইল দেয়ালের দিকে, একবারও দৃষ্টি ফেরাল না। বেশ কিছুক্ষণ পরে সে একটু নড়ে উঠে দুহাতে চেপে ধরল কপালের দুপাশের রগ। সুশান্ত এসে বলল, কিরে, আলো জ্বালাসনি যে? রবি বলল, অনেকক্ষণ ধরে একটা কুকুরের ডাক শুনতে পাচ্ছি। ছেলেবেলায় আমি একটা কুকুর পুষেছিলাম, তার ডাক ছিল ঠিক এই রকম, অবিকল এই রকম। সে কুকুরটা এখন কোথায়? তখন আমরা শিবসাগরে থাকতাম। কুকুরটা ছিল আমার সবসময়ের সঙ্গী, খুব বাধ্য ছিল আমার। হঠাৎ কি হলো সেটা খুব অবাধ্য আর রাগী হয়ে গেল, সবাইকে ভয় দেখায়। মা বাবা বললেন কুকুরটা পাগল হয়ে গেছে। আমি কিছুতেই মানতে চাইনি, কিন্তু ওরা কুকুরটাকে আর বাড়িতে রাখতে সাহস করলেন না। একদিন ভুলিয়ে ভালিয়ে নৌকায় চাপিয়ে নদীর একটা চড়ায় রেখে আসা হলো। সেই চড়াটা মাঝে মাঝে জলে ডুবে যায়। সেই থেকে কোনো নির্জন জায়গায় কোনো কুকুরের ডাক শুনলেই। তুই এখান থেকে কোথায় যাবি? জানি না। এখানে থাকতে পারিস 2 একদিন, এই ঘরটা তো কাজেই লাগে না। রবি এক দৃষ্টিতে তাকিয়ে রইল সুশান্তের দিকে। হঠাৎ সদর্পে বলল, মাথার উপরে ছাদ না থাকলেও আমার কিছু আসে যায় না। ঘরের কথা চিন্তা করে আমি রাস্তায় বেরোইনি। সুশান্ত কড়া গলায় বলল, এবার আমাদের রাস্তা বদলাতে হবে। তুই যে পথে যাচ্ছিস সেটাকে রাস্তা বলে না, এঁদো গলি। তোর বাড়িতে গ্রামোফোন আছে নিশ্চয়ই? হঠাৎ? সুখী গৃহকোণ, শোভে গ্রামোফোন, এ না হলে মানায় না। এর নাম বোকা অহংকার। রূপা এসে সুশান্তকে বলল, তোমাকে 3 জন লোক ডাকতে এসেছেন। রবি তড়াক করে চলে গেল ছাদের পাঁচিলের কাছে। সন্তর্পণে উকি দিয়ে ফিরে এসে শান্তভাবে বলল, তোমাদের বাড়ির পেছন দিক দিয়ে বেরোবার কোনো রাস্তা আছে? সুশান্ত রবির হাত চেপে ধরে বলল, তুই চলে যাবি? একদম সময় নেই। তোকে যেতে হবে না, আমি গিয়ে ওদের সঙ্গে কথা বলছি। অত ভয়ের কি আছে? ভয় না, ঘৃণা। একদম সময় নেই। রূপা বলল, আপনি এরকম করছেন কেন? পাশের বাড়িতে টেলিফোন আছে, আমি থানায় খবর দিচ্ছি। রবি রূপার দিকে একবারও তাকালো না পর্যন্ত। সে ছাদের উল্টো দিকের পাঁচিল টপকে পাইপ ধরে ঝুলে পড়ল। একটু দূরে প্রবল ট্রেনের শব্দ। 1 নং অনুসরণকারী বলল, এদিকে রাস্তার বাড়ির নম্বরগুলো একেবারে উল্টো পাল্টা, 37-এর পর 52, বিচ্ছিরি ব্যাপার। 2 নং অনুসরণকারী বলল, কোনো কোনো বাড়িতে তো নম্বর প্লেটই নেই। 3 নং বলল, হেঁটে হেঁটে পা ধরে গেল মাইরি। 1 নং বলল, গত বছর এই সময় আমি পালিয়ে বেড়াচ্ছিলাম, তাতে থ্রিল বেশি। 2 নং বলল, বর্ধন যেদিন মারা যায়। 3 নং বলল, আমার মামা বাড়িতে একটা পেয়ারা গাছ আছে, ভেতরটা লাল রঙের। ছেলেবেলায় সেই পেয়ারা গাছ থেকে একবার পড়ে গিয়েছিলাম, সেই থেকে আমার একটা পা কমজোরি হয়ে গেছে। 2 নং বলল, পেয়ারার ভেতরটা লাল? 1 নং বলল, দেওঘরেও ওরকম পেয়ারা পাওয়া যায়, আমি অনেকদিন আগে গিয়েছিলাম দাদা বৌদির সঙ্গে। 2 নং বলল, এখানকার ব্যাপারটা চুকিয়ে ফেলা যাক। 3 নং বলল, তারপর বাড়ি গিয়ে ভালো করে ঘুমোবো,
বাড়ির গরম গরম ভাত, মসুরির ডাল আর আলু সেদ্ধ। 1 নং এগিয়ে গেল দরজার কাছে সুশান্তর সঙ্গে কথা বলতে। অন্য 2 জন ছড়িয়ে গেল বাড়ির দুপাশে। রবি ছুটতে ছুটতে একজন অচেনা লোককে সামনে দেখে জিজ্ঞেস করল, স্টেশনটা কোন দিকে? লোকটি বলল, এই অন্ধকার মাঠের মধ্যে দিয়ে যাচ্ছেন কেন? ওই তো ওইদিকে রাস্তা। মাঠের মধ্যে দিয়ে যাওয়া যাবে না? যাওয়া যেতে পারে, আপনি চিনতে পারবেন না। রবি এক ধমক দিয়ে বলল, ঠিক চিনতে পারবো, কোন দিকটা আপনি দেখিয়ে দিন না। ধমক খেয়ে দমে না গিয়ে লোকটি বলল, আপনি যখন অন্ধকার মাঠের মধ্যে দিয়ে যেতে চান তখন নিজেই রাস্তা খুঁজে নিন। রবি লোকটির দিকে রুক্ষ দৃষ্টি নিক্ষেপ করে আর কথা না বলে দৌড়তে লাগল। সে মেপে মেপে নিঃশ্বাস নিচ্ছে, তাকে সহজে ক্লান্ত হলে চলবে না। সে এখন একা, কিন্তু পৃথিবীর হাওয়ায় বহু মানুষের নিঃশ্বাস মিশে থাকে। এমনকি যারা বেঁচে নেই তাদের নিঃশ্বাসও বাতাস থেকে হারিয়ে যায় না। পেছন দিকে মাঝে মাঝে তাকাচ্ছে আর সামনের দিকে ছুটে যাচ্ছে রবি। শীতের রাত্রিরেও তার শরীরে ঘাম। হঠাৎ সে সামনের দিকে একটা দেওয়ালের ধাক্কা খেল। দেওয়াল নয়, 3 জন মানুষ। নিপুণ হাতে তারা রবিকে আঁকড়ে ধরে নিশ্চল করে দিল। রবিও ছটফট করল না, 2 হাতে মুখ চাপা দিল শুধু। 1 নং রবির মুখ থেকে হাত ছড়িয়ে নেবার চেষ্টা করে বলল, কি করে রবি, চিনতে পারিস? 2 নং বলল, বর্ধনকে তোরা 3 জন। 3 নং বলল, শালা অনেক ভুগিয়েছিস। রবি কোনো কথা বলল না। আকস্মিকভাবে তার মনে পড়ল তার ছোট বোনকে ছবি আঁকার 1 বাক্স রং পেন্সিল পাঠাবার কথা ছিল। 2-3 বার চিঠি লিখেছে। ছুরি চালাবার কাজটা সমাধা হল নিঃশব্দে। মাটিতে পেড়ে ফেলে রবির বুক পেট ফালাফালা করে দিয়েও ওরা 3 জন রবির শেষ নিঃশ্বাস সম্পর্কে নিশ্চিন্ত হতে চাইল। পৃথিবীর বাতাস ব্যবহার রবির ততক্ষণে শেষ হয়ে গেছে। এই সময় দূরে একটা কলরব শোনা গেল। 8-10 জন লোক এই দিকেই ছুটে আসছে। এই 3 জন সেই দিকে একটু বিমূঢ়ভাবে তাকাল। ওরা কি তাদের অভিনন্দন জানাতে আসছে না ধরতে? উভয় ক্ষেত্রেই চিৎকারটা প্রায় একই রকম হয়। 3 জন কোনো ঝুঁকি নিল না। তৎক্ষণাৎ এরা উঠে দাঁড়িয়ে ছুটতে লাগল, পালাবার সুবিধের জন্য 3 জন 3 দিকে। অবিলম্বে সেই দলটি এখানে এসে পৌঁছল। ভূতপূর্ব রবির দিকে 1 পলক তাকালো শুধু, তারপর শোনা গেল একটা প্রতিজ্ঞার উচ্চারণ। এই দলে ছিল 9 জন ব্যক্তি। এরা 3 জন করে 3টে দলে ভাগ হয়ে ছুটতে শুরু করল 3 দিকে। একটু আগে যে ছিল 1 নং অনুসরণকারী, সে এখন 1 নং পলাতক। তাকে যারা তাড়া করে আসছে তাদের মধ্যে 1 নং অনুসরণকারী 3 নং অনুসরণকারীকে বলল, যাবে কোথায়? পকেট থেকে কাগজটা বের কর, দেখে নে। গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা পলাতক ও অনুসরণকারী। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।